Hello, I welcome you all to the Dronas. Today we will be dealing with West Bengal Primary TET and our focus for the day will be Language 2, L2 or English Pedagogy. So let's begin today's class. I once again welcome you all to today's class of the Dronas, and this class is for the English Pedagogy L2 Language 2. So basically we are going to deal today with English language, and therefore I would like to start today's lesson. So first we will see what's points to study today. So the first point to focus today is language. Language. Second, we will focus on language families. Thirdly, we will focus on the characteristics of language, concept of first, second, and foreign language, and a historical view of English as ESL in India. তো আমি সকলকে স্বাগত জানাচ্ছি দ্য ড্রোনাজের ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি টেটের ক্লাসে, এবং আমাদের আজকের বিষয় ইংরাজি, ইংলিশ পেডাগজি, ল্যাঙ্গুয়েজ 2। সুতরাং আজকে আমরা যেগুলো শিখব সেগুলো হচ্ছে প্রথমটা ভাষা, ভাষার পরিবার, বৈশিষ্ট্য, ভাষার বৈশিষ্ট্যগুলি, এবং আমাদের ফার্স্ট, সেকেন্ড এবং ফরেন ল্যাঙ্গুয়েজ সংক্রমিত তথ্যও আমরা আজকে দেব এই ক্লাসে, এবং একটা হিস্টোরিক্যাল ভিউ অফ ইংলিশ, মানে ঐতিহাসিক সময় থেকে ইংলিশ আমাদের স্কুল কারিকুলামে কিভাবে এসেছে সেটার একটা ঐতিহাসিক প্রেক্ষাপট আমরা আজকে দেখব ক্লাসে। So let's begin. So what is language? Language is a medium of communicating our ideas, thoughts, emotions and feelings in a systematic and structured order. So এখানে আমরা যে কথাটা বলছি সেখানে ফার্স্ট পয়েন্ট হচ্ছে ল্যাঙ্গুয়েজ ইজ আ মিডিয়াম অফ কমিউনিকেশন। যেখানে যেখানে আমরা দেখছি আমরা সেই মিডিয়াম অফ কমিউনিকেশনের মাধ্যমে কি করছি, আমাদের আইডিয়াস, আমাদের থটস, আমাদের ইমোশনস এবং আমাদের ফিলিংসগুলো আমরা প্রকাশ করছি। তো ভাষা হচ্ছে প্রকাশ করার একটি মাধ্যম। আমাদের আইডিয়াস, আমাদের থটস, আমাদের ইমোশনস এবং আমাদের ফিলিংসগুলোকে কিভাবে আমরা প্রকাশ করব, সেই প্রকাশটা হবে কিন্তু সিস্টেম্যাটিক এবং স্ট্রাকচার্ড অর্ডারে। সুতরাং একটা সিনট্যাক্স মেনে কিন্তু আমরা ভাষাটা প্রয়োগ করব। এক্ষেত্রে বলে রাখি যে হিউম্যান বিংস আর ডিফারেন্ট ফ্রম আদার অ্যানিমালস ইন দ্য সেন্স দ্যাট দে ক্যান স্পিক অ্যান্ড আন্ডারস্ট্যান্ড ল্যাঙ্গুয়েজ। সুতরাং এই যে কোয়ালিটিটা, টু আন্ডারস্ট্যান্ড ল্যাঙ্গুয়েজ, টু স্পিক ল্যাঙ্গুয়েজ, এই কোয়ালিটিটা শুধুমাত্র আমাদের হিউম্যান বিংসদের মধ্যেই আছে। সুতরাং ল্যাঙ্গুয়েজ ইজ স্পেসিফিক ফর হিউম্যান বিংস। আমরা বলতেই পারি সেই ক্ষেত্রে যে আমাদের মানব জাতির জন্য ভাষা খুবই বৈশিষ্ট্যপূর্ণ। It is the major medium of expressing our thoughts and emotions, so human beings need to learn a language. Language is the reflection of human history through the ages. It is not only the preservation of thought but also the presentation of the manners of its people. সুতরাং ঐতিহাসিক সময়কাল থেকে আমরা যদি দেখি, আমরা ভাষার ব্যবহারের মাধ্যমে আমরা বুঝতে পারবো যে ঐতিহাসিক সময়ে কি কি ঘটনা ঘটেছে এবং আমাদের পূর্বপুরুষদের সে
ম্যানারিজমস কী ছিল, তাদের জীবনযাপনের উপায়টা কী ছিল, সেগুলো আমরা কিন্তু সবটাই জানতে পারি শুধুমাত্র ভাষার সোর্সে। এখানে এবার বলছি আমি, দেয়ার আর মেনি ল্যাঙ্গুয়েজেস ইন দ্য ওয়ার্ল্ড। হ্যাঁ, আমরা সকলেই জানি যে আমাদের পৃথিবী জুড়ে বহু ভাষা আমাদের ব্যবহার বা প্রচলিত আছে। আর ইন্ডিয়াতে এই ক্ষেত্রে বলি, ইন ইন্ডিয়া মোর দেন 1600 ল্যাঙ্গুয়েজেস অ্যান্ড ডায়ালেক্টস আর স্পোকেন। তো আমরা এটা বুঝতেই পারছি যে ভারতবর্ষে 1600-র বেশি ভাষা এবং ডায়ালেক্ট আমরা বলি। এবার 1600টা তোমাদের কাছে অ্যাবসার্ড লাগতেই পারে, কিন্তু আমরা যদি সবটা দেখি ভারতবর্ষের প্রেক্ষাপটে, ভারতবর্ষের চিত্রে, তাহলে কিন্তু আমরা এই সংখ্যক ভাষাটাই পাবো। এবার প্রশ্ন আসতে পারে, ডায়ালেক্ট কি? ডায়ালেক্ট হচ্ছে আ পার্টিকুলার ফর্ম অফ আ ল্যাঙ্গুয়েজ which is peculiar to a specific region or a social group. A language, a particular form of language that is very specific to a certain group of people or to a group of certain specific region. এটাকে আমরা বাংলায় কি বলতে পারি? উপভাষা বা কথ্য ভাষা। তো ভাষার এই প্রকারটা আমরা কিন্তু দেখতে পেলাম বা বুঝতে পারলাম। এরপরে এই ল্যাঙ্গুয়েজের ইয়েটা টেনে আমি আরেকটু এটাকে প্রসিড করতে চাই। আমরা সকলেই জানি ওটো জেসপারসনের কথা। তো অ্যাকর্ডিং টু ওটো জেসপারসন, ল্যাঙ্গুয়েজ ইজ আ সেট অফ হিউম্যান হ্যাবিটস। ল্যাঙ্গুয়েজ ইজ আ সেট অফ হিউম্যান হ্যাবিটস। হিউম্যান হ্যাবিটস। ওটো জেসপারসন সাহেব বলেছেন, ল্যাঙ্গুয়েজ ইজ আ সেট অফ হিউম্যান হ্যাবিটস, সেট অফ হিউম্যান হ্যাবিটস, দ্য পারপাস অফ উইচ is to give expression to thoughts and feelings. তো এই হ্যাবিটসের পারপাসটা কি? পারপাস is to give expression to thoughts and feelings. সুতরাং আমরা ওনাকে কোট করতে পারি। আরেকবার আমরা যদি দেখি নোম চমস্কির কথা, আমরা সকলেই জানি নোম চমস্কি একজন ভাষাবিদ, এবং উনি বলেছেন, ল্যাঙ্গুয়েজ ইজ a set of sentences. Language is a set of sentences each finite in length. উনি কি বলেছেন? each finite in length, অর্থাৎ প্রত্যেকটা লেন্থে হচ্ছে সীমাবদ্ধ, finite in length, and constructed out of a finite set of elements. এবং কিভাবে কনস্ট্রাক্ট হচ্ছে? constructed out of a finite set of elements. finite set of elements, অর্থাৎ ভাষা কিন্তু তৈরি হচ্ছে একটা অ্যারেঞ্জমেন্ট অফ ওয়ার্ড অ্যান্ড ফ্রেজেস টু ক্রিয়েট ওয়েল ফর্ম সেন্টেন্সেস ইন ল্যাঙ্গুয়েজ। তো এখানে ফাইনাইট হচ্ছে সীমাবদ্ধ, এবং উনি বলেছেন এই সেটটা সীমাবদ্ধ হতে পারে এবং অসীম হতে পারে। সুতরাং ভাষার যে পরিধি সেটা কিন্তু অনেকটাই বড়। এবার ইংরাজি ভাষা সম্বন্ধে যখন আমি বলবো, তখন why to learn English language as a language. Now, English is the key to the storehouse of knowledge. English is the key to the storehouse of knowledge. আমরা জানি যে বিশ্বের অনেক কিছু জিনিস কিন্তু, অনেক কিছু নলেজ, জ্ঞান কিন্তু ইংরাজির মাধ্যমে আমরা সেটা অর্জন করতে পারি। Most of this knowledge is not as yet available in Indian languages. So, the Kothari Commission has rightly stressed that English would play a vital role in higher education as an important library language. সুতরাং কোঠারি কমিশনের ভাষায় কিন্তু এটা বলছে, কোঠারি কমিশন কিন্তু বলছে যে ইংরাজিকে কিন্তু কি হিসাবে ব্যবহার করা যাবে বা কি হিসাবে দেখা যাবে? অ্যাজ আ লাইব্রেরি ল্যাঙ্গুয়েজ, বিকজ উই নো দ্য ইউজফুলনেস অর দ্য ইম্পর্টেন্স অফ লাইব্রেরি, অ্যান্ড দেয়ারফোর লাইব্রেরি ল্যাঙ্গুয়েজ বলা হয়েছে ইংরাজি ভাষাকে, ইংলিশ ল্যাঙ্গুয়েজে, বিকজ মোস্ট অফ দ্য নলেজ is available in English. So I hope till this much you can comprehend till this much. So let's proceed. So let's move to the next slide. Now we will learn about the language families. Language families. So first,
First, here you can see that I have classified these language families into 5 divisions: 1, 2, 3, 4 and 5. So the first part is the Indo-European segment or the Indo-European family. So Indo-European, from the very particular word you can understand that this language family would result in the languages of Hindi, English and some other regional languages also, like Gujarati for example. So in Indo-European family we can get, or we can come across the languages of Hindi, English and Gujarati. Next family is the Dravidian family. The Dravidian family. And from the word Dravidian, we can understand that it has some connection with the languages of South India. With the languages of South India. So therefore, here you can easily understand the languages incorporated, or the languages which have its origin from this family are Tamil, Telugu, Kannada and Malayalam. So specifically the 4 languages. The third one is the Tibeto-Burman, the Tibeto-Burman family. Now from this particular phrase you can understand that the family which produces languages from the Tibeto-Burman are exactly the languages of northeastern region of India. Northeastern region of India. So Tibeto-Burman, from the very name you can understand that this language has the basically the languages of northeast part of India. The next one is the Austroasiatic. The Austroasiatic. Now Austroasiatic, this will include the languages of Central Asia and particularly the language of Jharkhand. The language of Jharkhand. And Andamanese language is the last family. Andamanese language, and this language is particular to the specific region of the Andaman Islands. So I hope till this much it's clear to you. Now let's proceed to the next slide. Now we will learn the characteristics of language. The characteristics of language. Now it acts as a means of communication. Now this is the most elementary level of elementary feature of communication or of language. So it, of course, any language would act as a means or medium of communication. Next, it is complex. Now why I am telling that it is complex? কমপ্লেক্স এই কারণেই বলছি কারণ আমাদের একটা ওয়ার্ড অর্ডার বা একটা অ্যারেঞ্জমেন্ট ফলো করতে হয়। তো এই অ্যারেঞ্জমেন্টটা আমরা যদি ঠিকঠাকভাবে ইউজ না করতে পারি তাহলে কিন্তু ল্যাঙ্গুয়েজ ফর্ম হবে না বা একটা সেন্টেন্স ফ্রেম হবে না। ইট ইজ নট অ্যাবাউট এনি সেন্টেন্স, আই এম নট টকিং about complex sentences, but I am talking about language. I am talking about the complexity of the language. Of course, being a Bengali woman, I would get very difficult. I would be in very difficult situation to learn Chinese or Korean because of its complex word order, right? So in that manner, I can tell that the language is complex. Next, it is productive and creative. Productive and creative. Now, by use of different languages, we can create lot many more things. কি কি ক্রিয়েট করতে পারি বা প্রডিউস করতে পারি? আমরা ভাষার মাধ্যমে আমাদের আইডিয়াস, থটস, ইমোশনস এবং ফিলিংসকে প্রকাশ করতে পারি। এবার প্রকাশের মাধ্যমটা যখন ভাষা হবে তখন অবভিয়াসলি আমরা যখন ইতিহাসটা
পড়বো সেটাও কিন্তু একটা প্রোডাক্টিভ ওয়ার্ক। যখন আমরা ভূগোলটা জানবো সেটাও একটা প্রোডাক্টিভ ওয়ার্ক। তো সেটা সম্ভব শুধুমাত্র ভাষার মাধ্যমে, যে কোনো ভাষা, শুধুমাত্র ভাষার মাধ্যমেই কিন্তু এই ক্রিয়েটিভ ওয়ার্কটা সম্ভব। এবং এর সাথে ক্রিয়েটিভটা যদি আমি ইংরাজি লিটারেচারের ক্ষেত্রে ধরি, তাহলে আমরা দেখছি যে প্রোজ, পোয়েট্রি, শর্ট স্টোরিজ, ফিকশন, নন ফিকশন, অনেক কিছু কিন্তু একটা ক্রিয়েটিভিটির মাধ্যমে কিন্তু সেটা প্রকাশ করা সম্ভব। নেক্সট, ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, প্লিজ লিসেন কেয়ারফুলি। It is symbolic. It is symbolic and dynamic. It is symbolic and dynamic. Now, why symbolic? Symbolic এই কারণে, সিম্বলিকটা এই কারণে, কারণ যখন আমরা ভাষার প্রয়োগ করি বা ব্যবহার করি, তখন কিন্তু শুধু আমরা কথা বলি তাই নয়, আমরা কিছু সিম্বলসেরও ইউজ করি। ফর এক্সাম্পল, জেস্টার্স, তারপর বডি ল্যাঙ্গুয়েজ এবং ফেসিয়াল এক্সপ্রেশনস। সো সিম্বলিক আমরা এই কারণেই বলছি যে জেস্টার্স, বডি ল্যাঙ্গুয়েজ, ফেসিয়াল এক্সপ্রেশনসের ব্যবহার আমরা ভাষার প্রয়োগের সময় করে থাকি। এবং ডাইনামিক কেন? কারণ আমাদের অনেকগুলো রাস্তা খুলে যায় ভাষার প্রয়োগের মাধ্যমে, তো সেই জন্য এটাকে ডাইনামিক বলা হচ্ছে। এবার প্রশ্ন কিন্তু আসবে এমসিকিউতে আসতেই পারে যে সিম্বলিক কেন ল্যাঙ্গুয়েজকে বলা হচ্ছে সিম্বলিক। তো তখন যদি অপশনে এই তিনটে থাকে, তাহলে কিন্তু এই তিনটে থাকার যে অপশনটা হবে সেটাই কিন্তু কারেক্ট আনসার হবে। আচ্ছা, নেক্সট, ইট ইজ আরবিট্রারি। এবার আরবিট্রারি কথাটার অর্থটা কিন্তু আমাদের বুঝতে হবে। কেন আরবিট্রারি বলা হচ্ছে? It is said arbitrary because a language form does not have an innate or natural relationship with its meaning. কোনো জিনিসের একটা ন্যাচারাল রিলেশনশিপ কিন্তু তার মানের সাথে নেই। ধরো এটা একটা জলের বোতল, সেটার কিন্তু আমি যে কথাটা বলছি বটল, এই বটল কথার সাথে এই যে বোতল যেটা আমরা ইউজ করছি, যে বটলটা আমরা ইউজ করছি, সেটার কিন্তু কোনো রিলেশনশিপ নেই। নো রিলেশনশিপ। ওকে, তার জন্য কিন্তু এটাকে আরবিট্রারি বলছে। এবার কেন আরবিট্রারি বলছে আরেকবার বলে দিচ্ছি। অ্যাবসেন্স অফ ন্যাচারাল কানেকশন বিটুইন আ ওয়ার্ডস মিনিং অ্যান্ড ইটস সাউন্ড অর ফর্ম। অ্যাবসেন্স অফ ন্যাচারাল কানেকশন, সো the word bottle has no connection with the image or form of the bottle. So therefore language is arbitrary. এখানে বলে রাখি, ধরো সাইন আমি বলছি, সাইনটা হচ্ছে ধরো any object, anything that conveys meaning, any object বা anything that conveys any meaning. এরপর আমি বলছি সিগনিফায়ার, আর এদিকে লিখছি সিগনিফায়েড। সিগনিফায়ার আর সিগনিফায়েড। এবার সিগনিফায়ারটা কোনটা? সিগনিফায়ার হচ্ছে আমার ল্যাঙ্গুয়েজ ফর্মটার মধ্যে কি কি আসছে? সাউন্ড, ওয়ার্ড বা ইমেজ। সাউন্ড, ওয়ার্ড অর ইমেজ। আর সাইনটা কি? সাইনটা হচ্ছে অ্যাকচুয়াল অবজেক্ট। যদি আমি এখানে একটা আপেল ধরে রাখি, তাহলে আপেলটা হচ্ছে আমার অ্যাকচুয়াল অবজেক্ট। ওকে, আর সিগনিফায়ারটা কি? সিগনিফায়ার হচ্ছে ল্যাঙ্গুয়েজ ফর্ম, আমি যে আপেলটাকে আপেল বলছি, সেই আপেল ওয়ার্ড বা সাউন্ড এবং একটা ইমেজ, সেটা হচ্ছে সিগনিফায়ার। সিগনিফায়ারটা কি? সিগনিফায়ার হচ্ছে আমাদের মেন্টাল কনসেপ্ট মানে আমরা আপেল মানে কিন্তু এটাকে দেখে আমরা কিন্তু এটাকে আপেলই বলবো, আমরা কিন্তু এটাকে
অন্য কিছু বলবো না, অন্য কোনো ফল বলবো না, চেরি বলবো না, আমরা আপেলটাকে আপেলই বলবো, কারণ আমরা জানি এটা আপেল। ওকে, সো এটার যে মিনিংটা, যে এটাকে আপেল বলা হবে, এটা কিন্তু there is no natural connection between any word's meaning or its sound or form. So therefore it is arbitrary. So you have to understand the meaning of the word arbitrary, so that if any MCQ related to the characteristics of language as an arbitrary medium, you can respond correctly. So I hope it's till this much it's clear to all of you. Now let's proceed to the next slide. Next slide. Now we will discuss the concept of first language. We will discuss the concept of first language. Sorry. Yes. We will discuss the concept of first language. First language. Okay, first language. First language is the language that is used by a child, as a mother tongue, So generally we know that whenever a child is born, immediately he could access with the environment, or he could listen to some language, and that is basically the mother tongue of the child. তো সুতরাং মাতৃভাষাটাই কিন্তু সে সবথেকে প্রথমে অর্জন করে। তো ফার্স্ট ল্যাঙ্গুয়েজ আ চাইল্ড অ্যাকোয়ার্স ইজ দ্য মাদার টাং, ইন উইচ হি নিডস নো এফর্ট অ্যাট অল টু লার্ন দ্য ল্যাঙ্গুয়েজ, দ্যাট ইজ মাদার টাং। সো ফার্স্ট ল্যাঙ্গুয়েজের কনসেপ্টটা কি, সেটা হচ্ছে মাদার টাং। এবার এক্ষেত্রে বলে রাখি, মাদার টাং এর জায়গায় কিন্তু অনেক ক্ষেত্রে রিজিয়নাল ল্যাঙ্গুয়েজও হয়। কেমন? আমরা পশ্চিমবঙ্গে বাস করি, সেক্ষেত্রে বাংলা কিন্তু আমাদের রিজিয়নাল ল্যাঙ্গুয়েজ আর আমাদের নেটিভ ল্যাঙ্গুয়েজও। তো এইখানে এই ক্ষেত্রে এই টার্মসগুলো কিন্তু অনেক ক্ষেত্রে ইউজ হয়। সো ডোন্ট গেট কনফিউজড, ওকে, with the use of this term. So generally first language generally refers to the mother tongue or the language acquired by the child. অর্থাৎ যে ভাষা একটি শিশু অর্জন করে ন্যাচারালি ইন হিজ or through his environment, family and heredity. Okay, I hope till this much it's clear to you. Now we will move to the language concept of second language. So I will introduce here, I will just elaborate the use of second language in Indian context. In Indian context, English is used as a second language. সব দেশে কিন্তু ইংরাজি সেকেন্ড ল্যাঙ্গুয়েজ নয়, শুধুমাত্র ভারতবর্ষ, পাকিস্তান, সিঙ্গাপুর এবং বাংলাদেশ, এই চারটা কান্ট্রিতে কিন্তু ইংলিশকে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে ব্যবহার করা হয়। এটা কিন্তু মাথায় রাখবে, সব কান্ট্রিতে কিন্তু ইংলিশকে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে কনসিডার করা হয় না। আচ্ছা, এরপর চলে আসি কনসেপ্ট অফ ফরেন ল্যাঙ্গুয়েজ। ফরেন ল্যাঙ্গুয়েজটা কি? ফরেন ল্যাঙ্গুয়েজ হচ্ছে যে কোনো বিদেশি ভাষা। এবার বিদেশি ভাষা, ইংরাজি কিন্তু আমাদের এখানে ফরেন ল্যাঙ্গুয়েজ নয়। ইন ইন্ডিয়া we don't consider English as a foreign language. In India we don't consider English as a foreign language. Why? Because in India we use English as a second language. I hope till this much it's clear. Now we will move on to two important terms in this context.
First one is ESL. ESL. It is English as a second language. English as a second language. English as a second language. এবার ইংরেজি অ্যাজ এ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ যখন আমরা পড়ব, সেখানে আমরা কিন্তু ভাষাটাকে পড়ব। আমরা কি পড়ব? আমরা এখানে মূলত জোর দেব আমরা ভাষা শিক্ষার ক্ষেত্রে আমরা কিন্তু ইংলিশ অ্যাজ এ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ বলবো। আরেকটা টার্ম আমরা এখানে জানবো, সেটা হচ্ছে ইএফএল। ইএফএল, এই ইএফএলটা কি? ইএফএল হচ্ছে ইংলিশ অ্যাজ আ ফরেন ল্যাঙ্গুয়েজ। অ্যাজ আ ফরেন ল্যাঙ্গুয়েজ। এক্ষেত্রে কিন্তু আমরা ভাষাটা শুধু শিখছি না, বা ভাষাটার উপরে এখানে কোনো কথা বলা হচ্ছে না। এখানে আমরা যখন কোনো দেশের বা ইংরেজি সাহিত্য পড়ছি, অর্থাৎ আমরা ইংলিশ লিটারেচার পড়ছি, সেইটাকে কিন্তু আমরা কিভাবে পড়ছি? ইংলিশ অ্যাজ আ ফরেন ল্যাঙ্গুয়েজ। ইএফএল, ইংলিশ অ্যাজ আ ফরেন ল্যাঙ্গুয়েজ। তাহলে আমরা ডিফারেন্সটা খুব ইজিলি বুঝতে পারছি এখানে। ইএসএল, ইএসএলটা কি? ইএসএল হচ্ছে ইংলিশ অ্যাজ এ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ। এখানে মূলত ইম্পর্টেন্স দেওয়া হচ্ছে ভাষা শিক্ষার উপরে। আর ইএফএল সেটা হচ্ছে ইংলিশ অ্যাজ এ ফরেন ল্যাঙ্গুয়েজ। এখানে মূলত ফোকাস করা হচ্ছে ইংরাজি সাহিত্যের উপর, ইংলিশ লিটারেচারের উপর। এবার এটার মধ্যে আরেকটা ডিফারেন্স বলে দিই। এই ইংলিশ অ্যাজ এ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইজ স্পেসিফিক্যালি ইউজড অর স্পেশালি ইউজড ইন স্কুল কারিকুলাম। এটা কিন্তু ইন স্কুলস। আর এটা হচ্ছে ইন হায়ার এডুকেশন। ইন হায়ার এডুকেশন। I hope till this much it's clear to all of you. So let's proceed to the next slide. Now we will learn, or we will study the last point for today, and this is a historical view of English as a second language, ESL, in India. তো প্রথমেই we will see that what Randall Jackson has told us. According to Randall Jackson, we lost our colonies in America by imparting our education there. We need not to do so in India. অর্থাৎ উনি বলছেন যে উনাদের কলোনি যেটা উনারা আমেরিকাতে স্থাপন করেছিলেন, সেটি তাদের হাতছাড়া হয়েছে। কেন? বিকজ তারা তাদের শিক্ষা, এখানে আওয়ার বলতে এখানে ব্রিটিশ বলা হচ্ছে, এটা কিন্তু ইন্ডিয়ান নয়। আওয়ার অর্থে ব্রিটিশ শিক্ষাকে তারা আমেরিকাতে ইম্পার্ট করেছিল, তারা তাদের শিক্ষাকে দান করেছিল কোথায়? আমেরিকাতে। বাট ওরা এখানে কি বলছেন? উনি বলছেন উই নিড নট টু ডু সো ইন ইন্ডিয়া, কিন্তু ভারতবর্ষে কিন্তু আমরা সেটা করব না। ওয়াই? বিকজ ইফ the natives of any colony will be educated, of course that people will not be bounded under any colonization, or they will not listen to the colonizers. So of course they will have a tendency to come out from the British rulers and to achieve independence. So first period এখানে যেটা আমরা লিখছি সেটা হচ্ছে ফার্স্ট পিরিয়ডটা কোন সময়টা? 1765 থেকে 1813, 1765 থেকে 1813। So British rulers never thought of teaching English to the Indians. Yes, the British rulers never thought of teaching English to the Indians. কখনোই ব্রিটিশ রুলার্সরা ভারতীয়দের কিন্তু ইংরাজি শিক্ষা দান করার জন্য কোনো সময় তারা চিন্তা ভাবনা করেনি। It is because they were afraid of teaching their language to their subjects. Subjects, yes, subject মানে যারা হচ্ছে subordinated, the subordinate. So they were the masters. So British কে এখানে masters and we the Indians were the subordinates. So they were basically afraid of teaching their language to us.
Why? Because we won't listen to them if we could understand their language. So, language basically plays an important role here. However, after the Battle of Plassey in 1757, the situation began to change. And what happened then? The traders found themselves in the position of rulers. তো 1757 খ্রিস্টাব্দে যখন ব্যাটেল অফ পলাশি যুদ্ধ হয়েছে সে সময় কিন্তু সিচুয়েশন চেঞ্জ করেছে এবং যারা বাণিজ্য করতে এসেছিল ইন্ডিয়াতে তারা কিন্তু ইন্ডিয়াতে রাজত্ব শুরু করার চেষ্টা শুরু করে দিয়েছে। Now, they decided to open educational institutions. Two such institutions were Calcutta Madrasa, started in 1781, and Benares Sanskrit College, founded in 1791. So, in this case, you should always remember that the British East India Company came to India as a trader, but the socio-political conditions of the Indian continent drove them to become rulers. And they were so interested with the Indian continent that they basically captured it, colonized its people, and started ruling Indians. তো ফার্স্ট পয়েন্ট আমরা এখানে দেখছি যে শিক্ষার কি করে অগ্রগতি হচ্ছে সেখানে ক্যালকাটা মাদ্রাসা স্টার্টেড ইন 1781. নাও ওয়ারেন হেস্টিংস set up the Calcutta Madrasa in 1781 for the study and learning of Persian and Arabic. তো এটা কে স্থাপন করেছিলেন? ওয়ারেন হেস্টিংস। তোমরা সকলেই জানো এটা ওয়ারেন হেস্টিংস এই ক্যালকাটা মাদ্রাসা স্থাপন করেছিলেন এবং তার উদ্দেশ্যটা কি ছিল? স্টাডি অফ পার্সিয়ান অ্যান্ড অ্যারাবিক। তো বুঝতেই পারছো যে দুটো ভাষা কিন্তু এখানে স্ট্রেস করা হয়েছে, দুটো ভাষার উপরে কিন্তু জোর দেওয়া হয়েছে, একটি পার্সিয়ান, একটি অ্যারাবিক। এবং বেনারস সংস্কৃত কলেজ ওয়াজ ফাউন্ডেড ইন 1791. 1791. So the efforts of Jonathan Duncan opened this college for understanding of law, literature and religion of Hindus. তো এখানে আমরা জানছি যে জোনাথন ডানকান সাহেব এই বেনারস সংস্কৃত কলেজকে উনি ফাউন্ড করেছেন, ফাউন্ডার বডি, এবং উনি এই এখানে এই ইউনিভার্সিটি এই কলেজে কি কি পড়ার জন্য উনি স্ট্রেস করেছেন? ল, লিটারেচার এবং রিলিজিয়ন অফ হিন্দুস। সো বেসিক্যালি ইন্ডিজেনাস স্টাডিকে এখানে কিন্তু ফোকাস করা হয়েছে। Thus the British rule began the teaching of this subject. এবার কিন্তু নতুন চিন্তা ভাবনা হচ্ছে ইংরেজিকে কারিকুলামের মধ্যে ঢোকানোর, কিন্তু সেটা কিন্তু অত সোজাভাবে ছিল না পরিস্থিতি। এবার এলো আমাদের আরেকটি পিরিয়ড, যেটা নাকি 1813 থেকে 1834, 1813 to 1834. So in 1813 the charter of the East India Company was renewed and an educational clause was added to it. In 1813 the charter of East India Company was renewed and an educational clause was added to it. কি সেই ক্লজটা? Through this clause the Governor General must devote not less than 1 lakh rupees annually to the education of Indians. সুতরাং 1 লক্ষ টাকা বাৎসরিকভাবে ইন্ডিয়ান এডুকেশন সিস্টেমটার উন্নতির জন্য কিন্তু তারা স্যাংশন করলেন। The clause was written as under that a sum of not less than 1 lakh of rupees in each year shall be set apart and applied to the revival and improvement of literature, and the encouragement of the learned natives of India, and for the introduction and promotion of the knowledge of the sciences among the inhabitants of the British territories in India.
So basically the Charter Act provided an annual expenditure of 1 lakh of rupees. Why? The purpose was for the revival and promotion of literature. I am repeating, Charter Act of 1813 provided for an annual expenditure of 1 lakh of rupees for the revival and promotion of literature, and introduction and promotion of knowledge of the science, and introduction and promotion of knowledge of the science among the inhabitants of the British territories. So বেসিক্যালি 1813 খ্রিস্টাব্দে ইস্ট ইন্ডিয়া কোম্পানি তাদের যে চার্টার সেটার মধ্যে একটি এডুকেশনাল ক্লজ ইনক্লুড করেছেন এবং সেই এডুকেশনাল ক্লজ অনুযায়ী প্রতি বছর নট লেস দ্যান 1 লক্ষ টাকা কিন্তু অনুদান দেওয়া হবে শিক্ষার উন্নতির ক্ষেত্রে, এবং সেই শিক্ষার উন্নতির মধ্যে কিন্তু কি আসছে, আমাদের ইমপ্রুভমেন্ট অফ লিটারেচার অর্থাৎ সাহিত্যের উন্নতি, ইমপ্রুভমেন্ট এবং নলেজ অফ সায়েন্সেস, আমাদের বিজ্ঞানের যে ভান্ডার, জ্ঞান ভান্ডার, সেটাকে কিভাবে আমরা প্রমোট করব এবং ইন্ট্রোডিউস করব ইন্ডিয়াতে, সেটা কিন্তু তাদের চিন্তাভাবনার মধ্যে শুরু হয়ে গেছে। এটা কোন সাল বললাম? 1813। কি বললাম এখানে? Charter Act of 1813, and this is related to the East India Company's renewed educational clause, in which they have added an educational clause in which they are assuring a sum of not less than 1 lakh of rupees in each year for the revival and improvement of literature and introduction and promotion of knowledge of the sciences among the inhabitants of the British territories in India. So let's proceed to the next slide. Hope till this much it's clear to you. So the next slide. This clause was the foundation of English education in India. Very important. This clause was the foundation of English education in India. Which clause? The Charter Act of 1813. So this act was basically the foundation act of English education in India. The clause clearly mentioned that the money would be spent on promoting literature, by which they meant English literature, and for encouragement of learned natives of India. Yes, they wanted to encourage the learned natives of India, which means it would be spent on promoting English literature. It would be spent on promoting English literature only, and then implementing the Charter Act of 1813, a General Committee of Public Instruction was set up in Calcutta. So I hope till this much it's clear to you. It's about the Charter Act of 1813, which was the foundation of English education in India. And what did they mention? They mentioned on promoting literature, and specifically by literature they meant English literature, and also they wanted to encourage the learned natives of India, which means it would be spent on promoting English literature only, and then implementing the Charter Act of 1813. সুতরাং তোমরা বুঝতে পারছো এই চার্টার অ্যাক্ট 1813 সালের এই চার্টার অ্যাক্টের মাধ্যমে কিন্তু ভারতবর্ষে ইংলিশ এডুকেশনের সূত্রপাত শুরু হয়েছে। এবং এই ইংলিশ এডুকেশন যখন তারা বলেছেন যে তারা সাহিত্যের উন্নতি ঘটাতে চায়, তারা যে সংখ্যার টাকাটা খরচ করতে চায় এডুকেশন পারপাসে, সেটা কিন্তু বলেছে যে সাহিত্যের উন্নতির জন্য, এবং সেই সাহিত্যটা কিন্তু ইংরাজি সাহিত্য। তো এইভাবে ইংরাজি বা ইংরাজি সাহিত্য বা ইংলিশ এডুকেশন কিন্তু ইন্ডিয়াতে শুরু হয়। নেক্সট, the committee started its work with an Orientalist policy rather than a Western oriented one. অর্থাৎ ওরিয়েন্টালিস্ট মানে আমাদের যে ইস্টার্ন ওয়ে অফ এডুকেশন, ইস্টার্ন, হ্যাঁ, ওয়েস্টার্ন হচ্ছে তাদের ব্রিটিশার্স আর ইস্টার্ন হচ্ছে আমরা ইন্ডিয়ান। সো দ্য কমিটি স্টার্টেড ইটস ওয়ার্ক উইথ অ্যান ওরিয়েন্টালিস্ট পলিসি রাদার দ্যান আ ওয়েস্টার্ন ওরিয়েন্টেড ওয়ান। In this committee, the majority of the members were Indian. So in this committee, আমরা দেখলাম যে একটা জেনারেল কমিটি ফর্ম করা হয়েছে, সেট আপ করা হয়েছে ক্যালকাটাতে। তো এই কমিটির মধ্যে কিন্তু বেশিরভাগই ইন্ডিয়ানস।
During this period, there was an increasing demand for the teaching of English. To meet this demand, Raja Ram Mohan Roy and others established the Hindu College in 1817. Soon the missionaries too opened few colleges and schools. তো এই ক্ষেত্রে বলে রাখি যে যখন ভারতবর্ষে এই ইংরাজির সূত্রপাতটা হচ্ছে, ইংলিশ এডুকেশনের শুরুটা হচ্ছে, সেই সময় কিন্তু there were actually this can be divided into three phases. The first one is the missionary phase. যেখানে আমরা দেখছি যে অনেক মিশনারি কিন্তু এসে তাদের স্কুল স্থাপন করছেন এবং সেই মিশনারিগুলো কি করছে, তারা কিন্তু যে সাবজেক্টগুলো পড়াচ্ছে, ভূগোল, ইংরাজি, ইতিহাস, সেই সাবজেক্টগুলো কিন্তু ইংরাজি মাধ্যমেই পড়াশোনাটা হচ্ছে। The second phase is characterized কিভাবে by a local demand of some scholars, যেটা এখন আমরা পড়ছি যে রাজা রামমোহন রয়ের কথা, তো সেটাই বলছি যে সেকেন্ড ফেজ, এই ফেজটা কিন্তু সেকেন্ড ফেজ, যেখানে কিনা আমরা ভারতীয়দের একটা ভালো প্রেজেন্স দেখতে পাচ্ছি এবং যেখানে আমরা ইংরাজি শিক্ষার একটি ডিমান্ড দেখতে পাচ্ছি। ওকে, সো দ্য টু প্রমিনেন্ট স্পোকসম্যান অফ ইংলিশ ওয়্যার রাজা রামমোহন রয় অ্যান্ড রাজনাথ হরি নভালকার। তো দুজন ব্যক্তি যারা নাকি ভারতবর্ষে ইংরাজি শিক্ষাটাকে শুরু করতে চেয়েছিল বা রিকোয়েস্ট করেছিল, তারা হচ্ছেন, একজন হচ্ছে রাজা রামমোহন রায়, আরেকজন হচ্ছে রাজনাথ হরি নভালকার। রাজনাথ হরি নভালকার। তো ইনারা কিন্তু ইন্ট্রোডিউস করতে চেয়েছেন ইংলিশ এডুকেশন ইনস্টেড অফ অ্যারাবিক অ্যান্ড পার্সিয়ান। সো কি হলো এরপর? A letter of Raja Rammohan Roy addressed to Lord Amherst is often presented as an evidence of local demand for English. So রাজা রামমোহন রয় কিন্তু লর্ড অ্যামহার্স্টকে একটি চিঠি লেখেন এবং সেই চিঠিটা কিন্তু একটা এভিডেন্স যে আমাদের লোকাল ডিমান্ড ছিল ইংরাজি শিক্ষার ভারতবর্ষে। The only important feature of education during this period was an increasing demand for the teaching of English. To meet these demands, Raja Rammohan Roy, Radhakanta Dev and David Hare established Hindu College in 1817. কে রাজা রামমোহন রয়, রাধাকান্ত দেব এবং ডেভিড হেয়ার সাহেব কিন্তু হিন্দু কলেজ স্থাপন করেন 1817 খ্রিস্টাব্দে। So I hope till this much it's clear. Let's move on to the next slide. Soon thereafter, the missionaries opened the Srirampur College in 1818 and the Bishops College in 1820. তো এই ফেজটার পরেই আমরা দেখতে পাচ্ছি যে মিশনারিজও তাদের অ্যাক্টিভ ইনভলভমেন্ট শুরু করে দিয়েছে ইংলিশ এডুকেশন শুরু করার জন্য এবং তারা দুটো কলেজ স্থাপন করে ইতিমধ্যে। প্রথমটি হচ্ছে শ্রীরামপুর কলেজ 1818 and second হচ্ছে Bishops College 1820. Next, in 1823, the General Committee of Public Instruction was set up. In 1823, the General Committee of Public Instruction was set up. It was asked to give shape to the educational policy of the government. It decided to encourage Oriental education. এবার 1823 সালে General Committee of Public Instruction was set up and it was asked to give shape to the educational policy of the government. অর্থাৎ কি আমাদের এডুকেশনাল পলিসি হবে সেটা হচ্ছে কিন্তু করার জন্য শুরু হয়ে গেছে। তো ইট ডিসাইডেড টু এনকারেজ ওরিয়েন্টাল এডুকেশন। তো আমাদের এই কমিটিটা যেটা সেট আপ হয়েছিল 1823 সালে, সেটি কিন্তু আমাদের এডুকেশনাল পলিসি, গভর্নমেন্টের কি এডুকেশনাল পলিসি হবে সেটা সেট আপ করবে এবং সেটা কিন্তু ডিসাইড করেছে যে ওরিয়েন্টাল এডুকেশন অর্থাৎ আমাদের যে ভারতীয় শিক্ষা, আমাদের যে পূর্বতনের যে শিক্ষা, সেই শিক্ষাটাকে কিন্তু এনকারেজ করবে। It proposed that a Sanskrit college should be opened in Calcutta. কোথায় হয়েছে আমরা জানি 1791 খ্রিস্টাব্দে সংস্কৃত কলেজ কিন্তু বেনারসে হয়েছে। কে করেছেন? জোনাথন ডানকান করেছেন। এবার একটা প্রপোজাল দেওয়া হয়েছে যেখানে সংস্কৃত কলেজকে বলা হয়েছে যে কলকাতাতেও আরেকটি সংস্কৃত কলেজ স্থাপন করবার জন্য।
Raja Rammohun Roy opposed this proposal in his letter to Lord Amherst, the Governor General of India. কিন্তু রাজা রামমোহন রয় কিন্তু এই যে কমিটির যে ইনস্ট্রাকশন অর যা প্রপোজাল যে ক্যালকাটাতে একটি বা কলকাতাতে একটি সংস্কৃত কলেজ স্থাপনের সেই প্রপোজালে কিন্তু অপোজ করেছেন, বিরোধিতা করেছিলেন। সো আই হোপ টিল দিস মাচ ইটস ক্লিয়ার। আমরা বুঝতে পারছি কি সিচুয়েশন হয়েছিল এবং কিভাবে একটি একটি করে সিচুয়েশন চেঞ্জ হচ্ছে। এবার আমরা চলে আসছি দ্য থার্ড পিরিয়ড। থার্ড পিরিয়ডটা শুরু হচ্ছে 1834 to 1853। 1834 to 1853। এবার খুব ইম্পর্টেন্ট যে ফেজটা সেটা হচ্ছে ম্যাকুলেস মিনিটস। In 1834, Lord Bentinck invited Macaulay to preside over the General Committee of Public Instruction. So কি হয়েছে, লর্ড বেন্টিক, আমরা জানি যে 1823 সালে একটা জেনারেল কমিটি ফর পাবলিক ইনস্ট্রাকশন কে স্থাপন করা হয়েছে, যেখানে সেই কমিটিতে উনাকে ইনভিটেশন দেওয়া হয়েছে। লর্ড বেন্টিক উনাকে ইনভিটেশন দিয়েছেন ম্যাকলে সাহেবকে যে এই কমিটিতে আসার জন্য। ম্যাকলে অন দ্য ওকেশন ফর রাইটিং হিজ ফেমাস মিনিটস হচ্ছে 1835। আর এই 1835 ম্যাকলেস মিনিটসকে কিন্তু আরেকটি ভাবে আমরা বলি ইংলিশ এডুকেশন অ্যাক্ট 1835। ভেরি ইম্পর্টেন্ট, ইংলিশ এডুকেশন অ্যাক্ট 1835। He strongly recommended that the spread of Western learning could only be possible through the medium of English language. উনি কি বলেছেন যে ওয়েস্টার্ন লার্নিং যদি করতে হয়, যদি আমাদের পাশ্চাত্য শিক্ষা শিখতে হয়, জানতে হয় বা ওটাকে স্প্রেড করতে হয়, তাহলে দ্যাট ইজ অনলি পসিবল থ্রু দ্য মিডিয়াম অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ। According to Macaulay, English education is very important in India, and if in India the British government wanted to spread Western learning, then it is only possible through the medium of English language. এবং উনি আরো জোর দিয়েছেন যে ইংরেজিতে যদি আমরা শিখতে পারি, অ্যাকর্ডিং টু হিম উনি বলেছেন যে আমরা তাহলে কি কি জানতে পারবো, পাশ্চাত্যের কিছু ফিলোসফি জানতে পারবো। কার ফিলোসফি অফ জন লক আমরা জানতে পারবো যেমন, ওকে, philosophy of John Locke, as well as we could go through the literature of the Britishers। এবং কার কথা বলেছেন এখানে, ওখানে বলেছেন উনি the poetry of the eminent poet John Milton। ওকে, সো জন মিল্টনের কথাও কিন্তু উনি বলেছেন যে ফিলোসফি অফ জন লক আমরা জানতে পারবো, as well as the poetry of John Milton for our pleasure. Okay, so next is the Wood's Dispatch, and it is dated on 1854. So Wood's Dispatch is often described as the Magna Carta of English education in India. Why? Because it confirmed what Macaulay had said. English was to be the medium of instruction in the higher branches. Wood's Dispatch, Sir Charles Wood's Dispatch on Education, is dated on 1854. It is considered as the Magna Carta of English education in India. The primary aim was that it declared that the aim of government's education policy was the teaching of Western education. অর্থাৎ এই উডস ডিসপ্যাচের যে এম ছিল, সেই এমটা কি ছিল, সেটা হচ্ছে গভর্নমেন্ট যে এডুকেশন পলিসি করেছে, আমাদের শিক্ষার যে নীতি দিয়েছে, সেই নীতিটা কি, was the teaching of Western education, অর্থাৎ পাশ্চাত্য শিক্ষা স্প্রেড করা, পাশ্চাত্য শিক্ষা দান করা। The demand for English education was already there. Yes, we know that already Raja Rammohun Roy and Rajnath Hari Navalkar has evidently
has evidently demanded for the spread of English education or for the willingness of the local people to learn English language. So there was a huge demand to learn English language, and the demand was already fulfilled. Hence, the number of schools and colleges began to increase by leaps and bounds. অনেক স্কুল এবং কলেজ খুব তাড়াতাড়ি কিন্তু প্রতিষ্ঠিত হতে শুরু করেছে। In them, the predominant position was given to English and the vernacular began to be neglected. আচ্ছা, এর মধ্যে কি হলো, এটা খুব ইম্পর্টেন্ট। যখন উডস ডিসপ্যাচের পর এডুকেশন পলিসিতে নতুন চেঞ্জ এলো, যে এডুকেশন পলিসিটার মূল এইম হয়ে গেল যে টিচিং অফ ওয়েস্টার্ন এডুকেশন, যেখানে ইংরাজি শিক্ষাকে খুব প্রাধান্য দেওয়া হয়েছে, সেই সময় কিন্তু আমাদের যে ভার্নাকুলার বা রিজিয়নাল লোকাল ল্যাঙ্গুয়েজ যেটা আমরা পড়ি ক্লাসে স্কুলে, সেটা কিন্তু নেগলেক্টেড হতে শুরু করে দিল। এবার এটা নিয়ে কিন্তু পরবর্তীকালে একটা সমস্যা হবে। আশা করি এইটুকু বুঝতে পেরেছো সকলে। এবার নেক্সট স্লাইডে যাই। নেক্সট স্লাইডে আমরা দেখছি দ্য এডুকেশন কমিশন, দ্য ইন্ডিয়ান এডুকেশন কমিশন অফ 1882, ইন্ডিয়ান এডুকেশন কমিশন অফ 1882। ওকে, 1882। আচ্ছা, এর আগে আরেকটা কথা বলে রাখি, আগের স্লাইডটাকে একটু, প্রিভিয়াস স্লাইডটা একটু গিয়ে বলে রাখি। এক্ষেত্রে এই উডস ডিসপ্যাচের পরবর্তী সময়টাই কিন্তু ইউনিভার্সিটিজ অফ ক্যালকাটা, মাদ্রাস অ্যান্ড বোম্বে কেম ইনটু এক্সিস্টেন্স ইন 1857, অর্থাৎ 1857 সালে কিন্তু ক্যালকাটা, বোম্বে এবং মাদ্রাসে কিন্তু ইউনিভার্সিটি এস্টাবলিশড হয়েছে। এবং মেইনলি দিস উডস ডিসপ্যাচ প্রপোজড দ্য স্টাডি অফ প্রাইমারি স্কুলস where vernacular languages would be taught at the lowest level, high schools in Anglo vernacular, আর কলেজেস ইংলিশ মিডিয়াম অ্যাট ডিস্ট্রিক্ট লেভেল। তো এখানে তিনটে কথা বলা আছে, তিনটে, একটা হচ্ছে প্রাইমারি এডুকেশন, অ্যান্ড প্রাইমারি এডুকেশনে কি হবে, প্রাইমারি এডুকেশনে হচ্ছে ভার্নাকুলার, অর্থাৎ নিজের আইদার মাদার টাং অর রিজিয়নাল ল্যাঙ্গুয়েজ পড়া হবে, ভার্নাকুলার। আচ্ছা, তারপর হচ্ছে এটা লোয়েস্ট লেভেল, আর হাইয়েস্ট লেভেলতে হচ্ছে হাই স্কুলসে হচ্ছে পড়তে হবে অ্যাংলো ভার্নাকুলার, অর্থাৎ ইংলিশ প্লাস ভার্নাকুলার, অ্যাংলো ভার্নাকুলার। ওকে, অ্যাংলো ভার্নাকুলার। অ্যান্ড ইন কলেজেস which were present at the district level, so কলেজে কিন্তু ইংরেজি মিডিয়ামে কিন্তু শিক্ষা বা পাঠদান হবে। তো এই তিনটে জিনিস কিন্তু মনে রাখবে। এর সাথে সাথে মনে রাখবে 1857, ওকে, 1857 এ 3 universities were established, universities of, প্রথমটা ক্যালকাটা, মাদ্রাস and Bombay, Calcutta, Madras and Bombay. Okay, so I hope till this much it's clear to you. Let's proceed to the next slide. Next slide যেটা বলছিলাম সেটা হচ্ছে the Education Commission. The Indian Education Commission 1882 exposed its dissatisfaction at the exclusive use of English as a medium of instruction. তো যেটা আমাদের শুরু হলো ইংরেজি শিক্ষাটা, সেই ইংরেজি শিক্ষার अगेंस्ट কিন্তু অলরেডি এই এডুকেশন কমিশনে একটা অপোজিশন দেখতে পাচ্ছি, কারণ অতিরিক্ত ইউজ অফ ইংলিশ, মানে অতিরিক্ত ইংরেজি ভাষার যে ব্যবহার, সেই ব্যবহারে কিন্তু একটা ডিসস্যাটিসফ্যাকশন লক্ষ্য করা যাচ্ছে, যেটা কিনা আমাদের ইন্ডিয়ান এডুকেশন কমিশনে আমরা জানতে পারছি। The Indian Universities Commission 1902 raised its voice against the neglect of vernaculars, সুতরাং যে ইংরেজি ভাষাটা ইনকর্পোরেট করা হয়েছিল সেই ভাষার অতিরিক্ত ব্যবহারের জন্য 1882 এবং 1902 এর যে দুটো কমিশন, একটা হচ্ছে ইন্ডিয়ান এডুকেশন কমিশন আর একটা ইন্ডিয়ান ইউনিভার্সিটিজ কমিশন, সেই দুটো কমিশনে কিন্তু তাদের ভয়েস রেইজ করছে। ওয়াই? বিকজ ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজেস অর দ্য ভার্নাকুলার্স ওয়্যার নেগলেক্টেড। সো এটা কোয়েশ্চেন আসতে পারে যে কোন কোন দুটো কমিশন কিন্তু ইংরেজি ভাষার অতিরিক্ত ব্যবহারের ক্ষেত্রে তারা তাদের ডিসস্যাটিসফ্যাকশন জানিয়েছিল।
সুতরাং উত্তরটা আশা করি তোমরা পারবে। একটা ইন্ডিয়ান এডুকেশন কমিশন আর একটা ইন্ডিয়ান ইউনিভার্সিটিস কমিশন 1902। তো এই এমসিকিউটা যদি আসে, আই হোপ ইউ কুড আনসার কারেক্টলি। Next, the important commission is the Sadler Commission. The Sadler Commission of 1919. The Calcutta University Commission tried to adjust the claims of English and vernaculars by assigning to them different spheres of activity. So, for now, we have seen that there was a dissatisfaction for the exposure of English education in India, and two commissions have exposed their dissatisfaction. That two commissions were the Indian Education Commission of 1882 and the Indian Universities Commission of 1902. Why they were dissatisfied? They were dissatisfied for the exclusive use of English as a medium of instruction. So here comes the Calcutta University Commission, which tried to adjust the claims of English and vernacular. এটি কিন্তু এখন এই কমিশন কিন্তু ইংরাজি এবং ভার্নাকুলার দুটোকে ভাগ করে দিল এবং সেটা কিন্তু ডিফারেন্ট স্পেয়ার্স অফ অ্যাক্টিভিটিতে ভাগ করে দিল। কমিশন কি লিখেছে? দ্য কমিশন রোট, the educated classes in the various provinces of India will wish to be bilingual. Now we are getting a new term, bilingual, অর্থাৎ দুটো ভাষা জানবে। To use their mother tongue for those dear and intimate things which form part of life. তাহলে এখানে আমরা প্রথম একটা পার্ট পাচ্ছি যেখানে আমরা পাচ্ছি যে মাদার টাং কে কখন ইউজ করবে? ফর দোজ ডিয়ার অ্যান্ড ইন্টিমেট থিংস which form a part of life, and to use English as a means of intercommunication necessary for the maintenance of the unity of India and of touch with other countries. তো এখানে একটা ইম্পর্টেন্ট যেটা কমিশন রেকমেন্ডেশন দিল সেটা প্রথমটা হচ্ছে বাইলিঙ্গুয়াল স্ট্রাকচার। বাইলিঙ্গুয়াল স্ট্রাকচার, সেই বাইলিঙ্গুয়াল স্ট্রাকচারের মধ্যে ইংলিশ থাকছে এবং কি থাকছে? ভার্নাকুলার থাকছে, ইংলিশও থাকছে, ভার্নাকুলারও থাকছে। সো কেউ নেগলেক্টেড হচ্ছে না। এবার ভার্নাকুলারটা বা মাদার টাংটা কি হিসেবে ইউজ হচ্ছে? মাদার টাংটা কি হিসেবে ইউজ হচ্ছে? মাদার টাংটা ইউজ হচ্ছে যে আমরা যখন আমাদের ইন্টিমেট এবং ডিয়ার ওয়ান্সদের সাথে যোগাযোগ করব, যেটা আমাদের একটি জীবনের মানে পার্ট, সেটার জন্য আমরা ইউজ করব ভার্নাকুলার। whereas ইংলিশটা ইউজ হবে যখন আমরা আমাদের কান্ট্রির মধ্যে কোনো ইম্পর্টেন্ট বিষয়ে কথাবার্তা বলবো এবং দ্যাট উইল বি ইন্টার কমিউনিকেশন, অ্যান্ড এই ভাষাটার মাধ্যমে আমরা কিন্তু অন্য দেশগুলির সাথেও কিন্তু যোগাযোগ রাখতে পারবো বা একটা নতুন সম্পর্ক তৈরি করতে পারবো। সো দুটো ভাষারই ইউজ এবং দুটো ভাষারই গুরুত্ব কিন্তু স্যাডলার কমিশন আমাদের এখানে তুলে ধরেছে। So let's move to the next slide. এখন আমরা পড়ব Policy of Free India. Policy of Free India. The official languages of British India were English, Urdu and Hindi, with English being used for the purposes at the central level. Of course, British India তে আমরা যে ভাষাগুলো খুব ভাবে ইউজ করা হতো সেটা হচ্ছে প্রথমেই ইংলিশ, তারপর উর্দু আর তারপর হিন্দি। কিন্তু ইংরাজিটাকে সেন্ট্রাল লেভেলে ইউজ করা হতো, অর্থাৎ শাসনের জন্য ইনস্ট্রাকশনস যেহেতু বাইরে থেকে আসতো সের জন্য কিন্তু ইংলিশ হচ্ছে একটা সেন্ট্রাল লেভেলে ইউজ করা হতো। নেক্সট কি বলছে? The Indian Constitution adopted in 1950 envisaged that English would be phased out in favor of Hindi. তো আমাদের কনস্টিটিউশন কিন্তু বলেছিল যে ইংরাজিকে কিন্তু বাদ দিয়ে দিতে হবে, অর্থাৎ ইংরাজিকে কিন্তু আমরা ইংরাজি পরিবর্তে কি ইউজ করব? আমরা হিন্দি ইউজ করব এবং ইংরাজিটা ইউজ করব ওভার এ পিরিয়ড অফ 15 ইয়ার্স অনলি। পিরিয়ড অফ 15 ইয়ার্স অনলি, অর্থাৎ 1947 থেকে 15 ইয়ার্স, যেটা কিনা মোটামুটি 1963 অবধি আসছে। But gave Parliament the power to, by law, provide for the continued use of English even thereafter,
plans to make Hindi the sole official language of the Republic were met with resistance in many part of the country. অর্থাৎ হিন্দিকে যখন বলা হয়েছিল যে হিন্দি ইন দেবনাগরী স্ক্রিপ্ট উইল জাস্ট মেক দ্য পারপাস অফ অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ অফ ইন্ডিয়া, কিন্তু এই যে ইন্ডিয়ার অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হিন্দি করা হবে কিন্তু এটাকে কিন্তু রেজিস্ট করা হয়েছিল বাই মেনি পার্টস অফ দ্য কান্ট্রি, স্পেশালি the southern parts, the southern Indian people. English and Hindi continue to be used today in combination with other at the central level and in some states official languages. We know this today. The legal framework governing the use of languages for official purpose currently is the Official Language Act 1963. Very important. The Official Language Act 1963, the legal framework governing the use of language for official purpose. আমরা আজকে যে ইংরেজি এবং হিন্দি বোথ এই দুটো ল্যাঙ্গুয়েজ আমরা যে ইউজ করছি ফর অফিসিয়াল পারপাস, সেটার পেছনে কিন্তু একটা লিগাল ফ্রেমওয়ার্ক আছে, অ্যান্ড দ্যাট ইজ দ্য অফিসিয়াল ল্যাঙ্গুয়েজেস অ্যাক্ট 1963. ভেরি ইম্পর্টেন্ট। দ্য অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ rules 1976, রুলসটা কবে 1976, and the various state laws as well as rules and regulation made by the central government and the state. So in collaboration of both the government, both the central and the state government, rules and regulations were made for the official language rules 1976. And when was the act? The Official Language Act 1963. The legal framework governing the use of languages for official purpose currently is the Official Languages Act 1963, the Official Language Rule 1976, and the various state laws as well as rules and regulation made by the central government and the states. I hope till this much it's clear to you, কারণ আমি এটা ভালো করে বুঝিয়ে দিলাম যে কিভাবে আমাদের ইন্ডিয়াতে দুটো ভাষাই কিন্তু সমান গুরুত্ব পেল। প্রথমটা বলেছি যে ব্রিটিশ ইন্ডিয়াতে কি কি ইউজ হতো, ইংরাজি, হিন্দি এবং উর্দু, এবং ইংরেজিটাই স্পেসিফিক্যালি ইউজ হতো, স্পেশালি ইউজ হতো কারণ বিদেশ থেকে অনেক ইনস্ট্রাকশনস আসতো এবং বিদেশের সাথে সেটা ভালোভাবে আমরা ইউজ করতে পারতাম, মানে আমাদের ইস্ট ইন্ডিয়া কোম্পানির রুলার্সরা ইউজ করতে পারতো। এবং এরপর বললাম যে ইন্ডিয়ার যখন কনস্টিটিউশন অ্যাডপ্ট করা হয়েছে তখন ভেবেছিল যে 1950 সালে যে ইংরাজিকে কিন্তু 15 বছরের জন্য কিন্তু হিন্দির সাথে সাথে ইউজ করা হবে, কিন্তু এই যে প্ল্যানটা সে হিন্দিকে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ বানানোর, এটা কিন্তু অনেক পার্টস অফ দ্য কান্ট্রি থেকে অনেক রেজিস্ট্যান্স এসেছে, অনেক বিরোধিতা এসেছে। কেন? কারণ স্পেশালি দ্য সাউথ ইন্ডিয়ান স্টেটস অফ ইন্ডিয়া, they don't want to use English or they don't understand English because we know that their language families are different. হিন্দিটা কোন ল্যাঙ্গুয়েজ ফ্যামিলি? হিন্দিটা আসছে কিন্তু ইন্দো আরিয়ান বা ইন্দো ইউরোপিয়ান থেকে, ইন্দো আরিয়ান বা ইন্দো ইউরোপিয়ান থেকে, ঠিক আছে? তো তার জন্য কিন্তু ওদের ল্যাঙ্গুয়েজ ফ্যামিলিটা কিন্তু আলাদা, আর এদের যেই পার্টস থেকে এসছে, পার্টস অফ দ্য কান্ট্রি, পার্টস কিন্তু স্পেসিফিক্যালি দ্য সাদার্ন পার্ট, আর ওদের ল্যাঙ্গুয়েজ ফ্যামিলিটা কিন্তু উই নো ইটস দ্রাভিডিয়ান, okay? So generally, or it's very general to get, to resist the use of English as an official language. So therefore সেন্ট্রাল এবং স্টেট গভর্নমেন্ট একটি অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ অ্যাক্ট 1963 সালে পাশ করলো, এবং সেই অ্যাক্টের পর যে রুলস অ্যান্ড রেগুলেশনস আসলো ল্যাঙ্গুয়েজ ইউজের ক্ষেত্রে, অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ রুলস ইউজের ক্ষেত্রে, সেটা হচ্ছে 1976 সালে, এবং বোথ by the collaboration of central and state governments. So till this much I hope it's clear to all of you. So let's move to the next slide. There are various official languages in India at the state and territory level. Yes, however there is no national language in India. Very important point. There is no national language in India. So this is a very important point. Please note it down that there is no national language in India. The article 343. Now which article? It may be asked, the question setter may ask you. So please remember it's article 343 enclosed 1 of the Indian Constitution specifically mentions that
The official language of the Union shall be Hindi in Devanagari script, the form of numerals to be used for the official purposes of the Union shall be the international form of Indian numerals. The business in Indian Parliament can only be transacted in Hindi or in English. The business in Indian Parliament, পার্লামেন্টে দুটো ভাষারই ব্যবহার করা যাবে. English is allowed to be used in official purposes such as parliamentary proceedings, judiciary, communication between the central government and the state government. States within India have the liberty and powers to specify their own official languages through legislation. So প্রত্যেকটি রাজ্যের কাছে সে ক্ষমতা আছে যে তারা স্পেসিফাই করবে তাদের অফিশিয়াল ল্যাঙ্গুয়েজ কি হবে. In addition to the official languages, the constitution recognizes 22 regional languages which include Hindi but not English as scheduled languages, that is not to be confused with the official status of the union. So actually English is used as an official language, but it is not included within the scheduled languages. So Hindi is included in the scheduled languages, whereas English is not included in the scheduled languages. So till this much I hope it's clear to you. So if you have any question, you can mail us in our mail ID. Okay, so before winding it up, I should like to give you a quick revision of today's lesson. First we have learned the use of first we have learned what is language. We have learned the various families of language. We have learned the definition of language according to Otto Jespersen and Noam Chomsky. We have also learned the various characteristics of language, out of which we have discussed why language is complex, why language is productive and creative, why language is symbolic and dynamic, and why language is arbitrary. Next, we have learned the concept of first, second, and foreign language. We have learned what is ESL. We have learned what is EFL. And next, in the next slide, we have learned a historical view of English as a second language in India, and through the divisions of periods. The first period we have learned, it's from 1765 to 1813, second period from 1813 to 1834, and the third period from 1834 to 1853. So I hope it's clear to all of you. So thank you. Have a nice day.